আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আখন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। আমার আজকের ভিডিওটা শুরু করেছি কিচেন থেকে। এই তো রান্নাবান্নার প্রিপারেশান চলছে। আজকে আপনাদের সাথে আমার রবিবারের ভিডিওটা শেয়ার করছি। আজকে আমার বাসায় একজন গেস্ট আসবেন। গেস্ট একজন হলেও আমার কাছে একজন ১০০ জনের সমান। যে মানুষটাকে আসলে রান্না করে খাওয়ানো আমার কাছে স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সেই সুযোগটা এখন আমার হচ্ছে। তো সেই গল্প তো কাজের ফাঁকে অবশ্যই করব। পাশাপাশি বাসায় মেহমান আসলে বা গেস্ট আসার কথা থাকলে আমি রান্নার কাজগুলো যেভাবে সহজ করার চেষ্টা করি সেটাও আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের সাংসারিক কাজকর্মগুলো কিন্তু সিমিলার। এই একই কাজ দেখবেন কেউ অনেক আনন্দ নিয়ে করে, কেউ অনেক বিরক্তি নিয়ে করে। আবার কেউ এমন টেকনিক ফলো করে যে তার কাছে এই কাজগুলো কোনো ব্যাপারই না। আমরা এই ব্যাপারগুলো আরও বেশি বুঝতে পারি, বিশেষ করে দাওয়াত ব্লগগুলো দেখলে যে কিছু, কিছু আপু আছেন এত সুন্দরভাবে পরিপাটিভাবে দাওয়াত মানে দাওয়াতের অ্যারেঞ্জ করেন বা সব কিছুর আয়োজন করেন। সত্যি অনেক কিছু শিখার আছে। আমি হয়তো অনেক কিছু পারি না, তবে আমার ব্লগে সবসময় আমার চেষ্টা থাকে যে, যে কাজগুলো বা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে নিজের অনেক বেশি হেল্প হয় বা নিজের কাজগুলো সহজ করার ক্ষেত্রে এতটুকুন হলেও হেল্প হয়, সেই জিনিসগুলো যেন কাজের ফাঁকে ফাঁকে কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করা যায়। আমার কাজের ক্ষেত্রে সবসময় আমার একটা চেষ্টা থাকে কাজের ছোট্ট একটা প্রি প্ল্যানিং রাখা। এতে করে যেটা হয় যে আমার অনেক বেশি হাতে যদি কাজ থাকেও সেগুলোকে একটা ব্যালেন্স করা যায়। আসলে একটা সময় এমন ছিল যে প্রতিটা কাজ একদম পারফেক্ট হওয়া চাই। তো সত্যি বলতে এটা আমরা কম বেশি সবাই হয়তোবা এখন বুঝতে পারি যে পারফেক্টলি কিছু হয় না বা পারফেক্ট বলে কিছু হয় না। দেখা যায় একটা কাজ পারফেক্টলি করতে গিয়ে আরও ১০টা কাজ জমে থাকে বা পড়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আর ওই কাজটা যে পারফেক্টলি হলো সেটার ভ্যালু থাকে না। তো যার কারণে ওই জিনিসটা যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে চেষ্টা করি যে সবগুলো কাজ কীভাবে ব্যালেন্স করা যায়। তো বাসায় গেস্ট আসার কথা থাকলে যদি আগে থেকে একটু জানা থাকে সেক্ষেত্রে তো একটু প্রস্তুতিটাও মানে হাতে সময় নিয়ে করা যায়। তো প্রথমে আমি যেটা করি আমি মেনু প্ল্যান করে ফেলি। মেনুটা করা থাকলে কিন্তু একদিকে যেমন রান্নার প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, পাশাপাশি কিন্তু কী, কী বাজার লাগবে মানে সেই মেনু অনুসারে বাসায় কোন বাজারগুলো আছে সেগুলো দেখে নিয়ে যেগুলো আছে সেগুলো তো আর দরকার হয় না। তো সেভাবে আসলে বাজার করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর মেনু প্ল্যানিংটা করা থাকলে সবথেকে বড় যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আগে থেকে কোন প্রিপারেশনগুলি নিয়ে রাখা যায় সেটা বুঝতে অনেক সহজ হয়। যেমন আমার আজকের মেনু অনুসারে আমি গতকালকে কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি, যেমন ডেজার্ট আইটেম বা মাছ ভুনা করব, তো মাছটাকে ভেজে রেখেছি, বা বেগুন ভাজা ছিল মেনুতে, বেগুন ভাজাটাও আমি আগের দিন করে রেখেছি। আর অন্যান্য যে মশলা প্রিপারেশান সেগুলো আছে কিনা একটু দেখে নিতে পেরেছি। আমি পেঁয়াজ রসুন কুচিটাও আগের দিন রেডি করে রেখেছিলাম, বা আজকে চাইনিজ সবজি করব যার জন্য আমার অল্প একটু চিকেন লাগবে, সেটাকেও আমি আগের দিন রেডি করে রেখে দিয়েছিলাম। বা আমি পরের দিন যে রান্নাগুলো করব কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো সেটাও একটু লিখে নিয়েছিলাম। তো এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো না অনেক বড় হেল্প করে। দেখা যায় যে গেস্ট আসার অনেক আগে কাজগুলো, রান্নার কাজগুলো যেমন কমপ্লিট হয়ে যায়, পাশাপাশি কিন্তু নিজেও একটু পরিপাটি হয়ে থাকা যায়। মানে আমি এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করি যে গেস্ট আসলে যেন আমাকে কাজে ব্যস্ত থাকতে না হয়, যেন গেস্টকেও কিছুটা সময় দিতে পারি বা একসাথে বসে গল্প করতে পারি। আসলে গেস্ট আসার পর যদি কাজ নিয়ে ব্যস্ত থাকা যায়, নিজের কাছেও কেমন যেন একটা গিল্টি ফিল হয়, আর যে আসছে সেও হয়তো বা একটু আনইজি ফিল করে। আর অতিথি আপ্যায়নে আমি সবসময় মেনুগুলো এমনভাবে রাখার চেষ্টা করি যেগুলো হচ্ছে থাকে না যে আমাদের সিগনেচার কিছু আইটেম থাকে, যে আইটেমগুলো আসলে করতে গেলে একেবারেই নির্ভয়ে রান্না করা যায়। কারণ দেখবেন যে যখন আমরা নিজেরা নিজেরা রান্না করি তখন তো একরকম, কিন্তু কাউকে খাওয়াবো সেই উদ্দেশ্যে যখন রান্না করি তখন একটু হলেও নার্ভাস হয়ে যায় আর রান্নাও এদিক সেদিক হয়ে যায়। তো আমার চেষ্টা থাকে মেনুগুলো এমন করা যেন যেগুলোতে আমার 100% কনফিডেন্ট থাকে বা আছে সেই মেনুগুলো রাখা।
আরও একটা বিষয় শেয়ার করি। আমার এই বিষয়গুলো শুনলে হয়তো বা অনেকের কাছে পাগলামো মনে হতে পারে, বাট এগুলো আমার কাজের অনেক বড় সহায়ক। যেমন আমি একদম মানে খাতায় লিখে রাখি যে আমি কোন জিনিসটা আগে সার্ভ করব, কোনটা পরে সার্ভ করব। এতে করে যে জিনিসটা হয় আমি গুলিয়ে ফেলি না, বা আমার সব কিছু সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার অনেক কাজই করে নিয়েছি। আসলে ভিডিওর টপিক নিয়ে কথা বলতে গিয়ে ভিডিওর কাজ সম্পর্কে আর তেমন কিছু বলতে পারছি না। এই সবজি রান্নাটা তো আমরা কম বেশি সবাই পারি। তো আজকে হচ্ছে গাজর ছিল না। গাজর না থাকলে যেটা হয় কালারফুল লাগে না দেখতে, মানে অতটা সুন্দর মনে হয় না। আর অন্যান্য রান্নাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি যখন কাজ করছিলাম, শ্যুট করতে করতে কাজগুলো করছিলাম, আপনারা হয়তো এক পর্যায়ে দেখে যে কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে পরে আর শ্যুট করা হয় নাই। অফ ক্যামেরাতেই কাজগুলো করে নিয়েছি। তো এখন আপনাদেরকে বলি কার জন্য আমার আজকের আয়োজন। আমার আজকের আয়োজন হচ্ছে আমাদের অনেক অনেক বেশি শ্রদ্ধাভাজন দুলাভাইয়ের জন্য। আমার একটাই দুলাভাই। তো আসলে কি বলবো, এই মানুষটাকে রান্না করে খাওয়ানোটা আমার কাছে একদমই মানে স্বপ্ন ছিল। তো এখন হয়তো বা অনেকে মনে করতে পারেন যে এত বছর সংসার জীবনে দুলাভাইকে মানে খাওয়ানো হয় নাই। আসলে যেটা হয়েছে, আমি তো থাকতাম সিলেটে, আর আমার আপার শ্বশুর বাড়ি হচ্ছে ভালুকা। তো যেটা হতো, উনি খুব বেশি যাওয়ার সময় পান নাই, হয়তো বা 1-2 বার গিয়েছেন। আর উনি যখন গিয়েছেন তখন আমি ঠিকঠাক মতো রান্না করতে পারি না, মানে হয়তো বা আমার রান্নাটাই অন্য কেউ করতো, যার কারণে আসলে দুলাভাইকে ওভাবে খাওয়ানো হয় নাই। আর এই মানুষটাকে রান্না করে খাওয়ানোটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আর এই জন্য দেখা গিয়েছে যে আমার আব্বা আম্মা বা অন্যান্যরা কম বেশি আসা যাওয়া করলেও দুলাভাই একদমই সময় পেত না যাওয়ার। আর বিয়ের আগে সব সময় আম্মাকে বলতো যে ওকে রান্না শেখান না কেন, ও তো রান্না একদমই করতে পারে না। মানে আমি সব কিছু আসলে শিখেছি বিয়ের পরে, ইভেন চা বানানোটাও আমি বিয়ের পরে শিখেছি। তো এটা নিয়ে দুলাভাইয়ের অনেক টেনশন ছিল, আর মাঝে মধ্যে বকাও দিত যে তুই যে কিছুই করিস না বা কোনো কাজই করিস না। পরে বিয়ের পরে কিন্তু সবার আগে বিচারটা আমার কাছেই আসবে। আর দুলাভাইয়ের কথা একটু না বললেই না। দুলাভাই মানেই হচ্ছে আমরা জানি বড় ভাইয়ের মতো, কিন্তু আমাদের কাছে আমাদের দুলাভাই হচ্ছে বাবার মতো। মানে আসলে হয়তো বা ওভাবে বলে এক্সপ্লেন করা যাবে না যে আমাদের কাছে আমাদের দুলাভাই আসলে কি। আসলে উনি মানুষটা এমন, আমাদের পরিচিত বা অপরিচিত কিছু মানুষ এমন থাকে না যাকে দেখলে মনে হয় যে আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছে শুধু মানুষের হেল্প করার জন্য। শুধু শ্বশুরবাড়ির ফ্যামিলি না, বাবার বাড়ির ফ্যামিলি হোক, আশেপাশে, মানে সবার আস্থা ভরসা হচ্ছে আমার দুলাভাই। উনি আসলে সবার কাছে কেমন, ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমাদের বংশটা আসলে অনেক বড়, মানে 18টা বাড়ি নিয়ে হচ্ছে আমাদের একটা বংশ। তো এই পুরো বংশের মধ্যে যদি থাকে না যে কোনো অনুষ্ঠানে বা কোনো অকেশনে একজন জামাইকে হচ্ছে দাওয়াত দিবে, তো সেটা কিন্তু হবে আমার দুলাভাই। তো ওই মানুষটা হচ্ছে সবার মনে ওরকম জায়গা করে নিয়েছেন। তো সবাই দোয়া রাখবেন আমার দুলাভাইয়ের জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ওনার কথা আসলে বলতে গেলে সবসময় ইমোশনাল হয়ে যাই, যেমনটা হই আমরা আমাদের বাবার সম্পর্কে বলতে গেলে। তো জানি না, অনেকের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে যে এটা নিয়ে তো বলার কি আছে। থাকে না কিছু কিছু ইমোশন, মনে হয় যেন কখনোই বলা হয় নাই, থাক না কিছু স্মৃতির পাতায়, এই আর কি। তো যাই হোক, আমি তো দুলাভাইয়ের জন্য কী আয়োজন করলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি। তো এইখানে হচ্ছে উনি চলে যাওয়ার পরে সব কিছু আমি ক্লিন করে নিয়েছি, যেগুলো হচ্ছে তরকারি টরকারি ফ্রিজে উঠিয়ে রাখার সেগুলো উঠিয়ে রেখেছি, আবার কিছু গরম করার ছিল ওগুলো গরম করে নিয়েছি। আর উনি তো অনেক কিছুই নিয়ে এসছে, তবে এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এইটা স্পেশালি ওনার ভাইয়ের জন্য নিয়ে আসছে। বিশাল সাইজের ছিল কাঁঠালটা। তো খাবার দাবার বা অন্যান্য যে জিনিসগুলো এনেছিলেন ওগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর শ্যুট করা হয়নি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য মেজো আপা খুব কিউট একটা জিনিস পাঠিয়েছে। এটা আসলে গত 1.5-2 বছর আগে মেবি আমি পছন্দ করে রেখেছিলাম ওর বাসায় যখন যাই। তো আমরা যেদিন চয়েস করে আসি তার পরদিন গিয়ে দেখি সেল হয়ে গেছে। তো পরে অনেকবারই খোঁজাখুঁজি করেছে, পায়নি, অবশেষে পেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট যে বাকেটগুলো, এগুলো দিয়েছে মেজো আপার মেজো মেয়ে, ওর নাম হচ্ছে তাজরিয়ান।
তো ও হচ্ছে এই জিনিসগুলো দিয়েছে। আর ওরা আসলে জানে যে খালামণি ঘর সাজানোর জিনিস পেলেই মহা খুশি। তো এই ধরনের জিনিস তো আমার ভীষণই ভালো লাগে। আর এটা 3টা সাইজে দিয়েছে, এত কিউট লাগছিল সামনাসামনি। তো ভিডিওর মাধ্যমে খালামণি তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি খালামণিকে এতটা খুশি করার জন্য। আসলে ঘর সাজানোর জিনিস পেলে মনে হয় আর কিছুই লাগে না। তো যাই হোক, আর এই যে অয়েল জারটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমি চয়েস করে রেখে আসলাম প্রায় 1.5-2 বছর আগে। তো আমার বোন এটা মনে রেখেছে। তো আপনাদের কাছে জিনিসগুলো কেমন লেগেছে বা কোনটা বেশি ভালো লেগেছে চাইলে কমেন্টসে জানাতে পারেন। আমার ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু এখনও বস্তাবন্দি। ওই যে বলেছিলাম একটা ভিডিওতে যে বাসাটায় থাকবো কি থাকবো না, সিঁদুর টানার কারণে এখনও সেই জিনিসগুলো বের করিনি। তো ইনশাল্লাহ ঈদের পর হয়তো আস্তে আস্তে বের করব, কারণ যেহেতু অনিশ্চিত, কোনো কিছু নিশ্চিত না, যে কয়দিন আছি নিজের মতন করে থাকবো এই আর কি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।